আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রথম চাপ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শিখব, যেটি বারবার পরীক্ষাতে আসে। √2, √3, √5, √7, √11, √13 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলা হয়। তো এটি প্রমাণ করার জন্য আমাদের কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। প্রথমে আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে একটি সম্পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে একটি সম্পূর্ণ সংখ্যা, অর্থাৎ তার ভগ্নাংশও হবে না, দশমিকও হবে না। কিন্তু পূর্ণ সংখ্যা তিন ধরনের হতে পারে: পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল। পজিটিভ হতে পারে 1, 2, 3, 4 ইত্যাদি। নেগেটিভ হতে পারে -1, -2, -3, -4 এভাবে। এখন জিরো কি একটি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, জিরো একটি পূর্ণ সংখ্যা, তবে এটি নিউট্রাল পূর্ণ সংখ্যা। জিরো একটি নিউট্রাল পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি পেলাম? পূর্ণ সংখ্যা মানে একটি সম্পূর্ণ সংখ্যা, 1, 2, 3, 4 বা -1, 2, 3, 4 অথবা জিরো, কোনো ভগ্নাংশ নয় বা কোনো দশমিক সংখ্যা নয়। আচ্ছা, এরপর আসি পূর্ণ সংখ্যা কেন বললাম। আমরা মূলদ সংখ্যা যখন জানবো যে মূলদ সংখ্যা কি, তখন আমরা জানবো যে দুটি পূর্ণ সংখ্যা অনুপাত আকারে প্রকাশ করা যায়। অনুপাত আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ p/q অথবা p/q। কিসের p/q? এখানে একটি পূর্ণ সংখ্যা 2, 3, 4, 5, 6, আর এখানে একটি পূর্ণ সংখ্যা। লব এবং হরে আমরা দুটি পূর্ণ সংখ্যা যখন অনুপাত আকারে প্রকাশ করতে পারবো, সেটি আমাদের মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা যখন আমরা প্রকাশ করতে p/q আকারে বা p/q আকারে প্রকাশ করতে পারবো না, সেটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আমাদের এখানে আরও দুটি বিষয় জানতে হবে। একটি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যায় বলা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2 এর ক্ষেত্রে 1 × 2, 1 এবং 2 ছাড়া 2কে ভাগ করা যায় না। 3কেও 1 এবং 3 এই দুটি ছাড়া 3কে অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 11, 13, 17, 19 সবগুলি আমাদের মৌলিক সংখ্যা। এখন খুব ইম্পর্টেন্টলি আমাদের যেটি শিখতে হবে সেটি হচ্ছে সহমৌলিক সংখ্যা কি। সহমৌলিক, দেখুন এখানে বলা হচ্ছে 15/16। এখন 15:16 বা 15/16 কি সহমৌলিক? কীভাবে প্রমাণ করব? 15-এর উৎপাদকগুলি বের করব। দেখুন 1 × 15, 15, 3 × 5, 15। তাহলে কি দাঁড়ালো? 1, 3, 5, 15, 1, 3, 5 এবং 15 এগুলি তার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। 16-এর ক্ষেত্রে বের করব 1 × 16, 2 × 8, 4 × 4 সমান কি দাঁড়ালো? 1, 2, 4, 8, 16। 1, 2, 4, 8, 16। খেয়াল করুন, এই দুটির যে উৎপাদক বের হলে এখানে 1 এবং 2 ছাড়া কমন কোনো উৎপাদক আছে? এখানে 3 আছে, এখানে নাই। এখানে 5 আছে, এখানে নাই। এখানে 15 আছে, এখানে নাই। এখানে 4 আছে, এখানে নাই। এখানে 8 আছে, এখানে নাই। এখানে 16 আছে, নাই। অর্থাৎ 1কে কনসিডার করবো না, 1 বাদ। এছাড়া অন্য কোনো যদি কোনো কমন উৎপাদক না থাকে তাহলে সেটি তারা পরস্পর সহমৌলিক। 7 এবং 3 ক্ষেত্রে দেখুন 1, 7, 1, 3 এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই, সুতরাং এরা সহমৌলিক। কিন্তু দেখুন 4:8 বা 4/8 এর ক্ষেত্রে 4কে যদি ভাঙা হয় 1 × 4, 2 × 2, তাহলে কি দাঁড়ালো? 1, 2, 4, 1, 2, 4। 8কে যদি ভাঙি 1 × 8, 2 × 4, তাহলে 1, 2, 4, 8, 1, 2, 4, 8। দেখুন এখানে 1 সাধারণ উৎপাদক, কিন্তু 1 বাদ, 1কে কনসিডার করব না। কিন্তু দেখুন 2 আছে, 2 আছে, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তাহলে এরা কি সাধারণ উৎপাদক শেয়ার করলো, সুতরাং 4 এবং 8 সহমৌলিক নয়। ঠিক তেমনই 9/3 যদি কনসিডার করা হয়, এখানে 3 আছে, এখানে 3 আছে, এরাও সহমৌলিক নয়। এখন আমরা অঙ্কে আসি। দেখুন বলা হয়েছে √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা, এটি প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা দেখব এই যে √2
তার অবস্থান কোথায়, 1-এর পর, 2-এর পর, নাকি 1-2 এর মাঝে, নাকি 2-3-এর মাঝে, নাকি 3-এর পরে 4-এর মাঝে, নাকি 4 থেকে বড়, কোথায় তার অবস্থান আমরা একটু দেখতে চাই। এ কারণে আমরা কি করেছি, 1-কে স্কোয়ার করেছি, পেলাম 1, 2-এর স্কোয়ার করলাম, পেলাম 4, √2 এর স্কোয়ার করলাম, পেলাম 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 বড়, আবার 2 থেকে 4 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 4 বড়। অর্থাৎ এই 1 এর স্কোয়ার সমান এটি √2। এই যে √2-কে স্কোয়ার করেছিলাম, √2-র কারণে পেয়েছি আমরা এই 2 মাঝে আসে। তারপরে এই যে 2 এর স্কোয়ার করে পেয়েছিলাম 4, এটি আছে শেষে। তার মানে 1 এবং 2 এর মাঝে আছে √2। 1 এবং 2 এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে? 1 এবং 2 এর মাঝে থাকবে কি 1.5, 1.7, 1.3 ইত্যাদি, তাই না? অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা থাকবে না। 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে আমরা এখানে 1 এবং 2 মার্কিং করেছি মনে রাখার সুবিধার্থে। আমরা প্রথম ধাপে প্রমাণ করব এটি কোনো পূর্ণ সংখ্যা নয়, যেটি আমরা অলরেডি করে ফেলেছি, যে 1 এবং 2 এর মাঝে আছে √2। 1 এবং 2 এর মাঝে আছে √2, অর্থাৎ এটি পূর্ণ সংখ্যা নয়। সুতরাং বলতে পারি √2 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, অতএব √2 পূর্ণ সংখ্যা নয়। এখন দ্বিতীয় ধাপে আমরা কি করব? দ্বিতীয় ধাপে দেখেন বলেছে √2 একটি মূলদ সংখ্যা। মনে করি, এটি কিন্তু আমরা মনে করেছি। কেন মনে করেছি? ধরুন আমরা একটা সমীকরণ প্রমাণ করতে যাচ্ছি যে a প্লাস b সমান 10। যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলি প্রমাণিত, আর যদি প্রমাণিত না হয় তাহলে আমরা বলি a প্লাস b নট ইকুয়াল টু 10, a প্লাস b সমান 10 নয়। তো আমরা এখানে প্রথমেই ধরেছি মূলদ সংখ্যা। যদি প্রমাণ করতে পারি তাহলে ওকে, ইয়েস ইট ইজ মূলদ সংখ্যা। আর যদি প্রমাণ করতে না পারি দেন আমরা বলবো নো, √2 নট ইকুয়াল টু p/q। দেখুন বলা হচ্ছে √2 একটি মূলদ সংখ্যা, তাহলে ধরি √2-কে কি ধরেছি? মূলদ সংখ্যা। √2 সমান p/q কেন? দেখুন আমরা বলেছিলাম মূলদ সংখ্যাকে আমরা p বা q আকারে প্রকাশ করতে পারি, p অথবা q আকারে, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারি, কিন্তু অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারি না। যেহেতু আমরা ধরে নিয়েছি এটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, তাই আমরা বলছি √2 সমান p/q। এখন আমরা উভয় পাশে বর্গ করেছি। উভয় পাশে বর্গ করলে আমাদের রুটের সাথে স্কোয়ার কেটে যায়, গেলে 2, এবং এখানে p²/q থাকে, p²/q। এখন আমরা উভয় পাশে কি করেছি? কিউ দ্বারা গুণ করেছি। এখানেও কিউ দ্বারা গুণ করেছি, এখানেও কিউ দ্বারা গুণ করেছি। ক্যালকুলেশনটা এখানে আছে, দেখুন বাম পাশে 2 এর সাথে কিউ গুণ করেছি। এখানে p² ছিল, তার মানে p ইন্টু p, নিচে ছিল q², মানে q ইন্টু q। আর যেই কিউটি গুণ করেছি উভয় পাশে, এই কিউ এবং এই কিউ, তো এই কিউ এর সাথে নিচের একটি কিউ কেটে যায়, গেলে কি থাকে? 2q সমান p²/q, 2q সমান p²/q। এখন এই পর্যায়ে এসে আমাদের এখানে একটি নোট আমরা দিয়েছিলাম যে 2q সমান দাঁড়ালো p²/q। দেখুন বলা হচ্ছে যে যেখানে p এবং q উভয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ p এবং q অবশ্যই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5, তাই না? এবং নিচের এই যে q এর কথা বলা হচ্ছে, এখানে যে q এর কথা বলা হচ্ছে, এটি গ্রেটার দ্যান 1, স্বাভাবিক সংখ্যা 1 এর থেকে বড় হতে হবে, অর্থাৎ 2 3 4 5 6। এই কিউ এর মান অবশ্যই 1 থেকে বড় হতে হবে, অবশ্যই 1 থেকে বড় হতে হবে। আরও একটি কন্ডিশনে বলা হয়েছে PQ সহমৌলিক, অর্থাৎ এই যে P এবং Q অবশ্যই সহমৌলিক হতে হবে। এখন আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। দেখুন বলা হচ্ছে যে 2q সমান p²/q। এখানে স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? ধরুন আমরা কিউ এর আমাদের কন্ডিশন ছিল 1 থেকে বড় হতে হবে, 1 থেকে বড় হতে হবে। তো ধরলাম কিউ এর মান 2, তাহলে হয় 4, এটি একটি পূর্ণ সংখ্যা। ধরুন কিউ এর মান 3, তাহলে আসে 6, এটি একটি পূর্ণ সংখ্যা। ধরুন কিউ এর মান 4, আসে রেজাল্ট 8, এটি একটি পূর্ণ সংখ্যা। ধরুন কিউ এর মান 15, তাহলে 2 ইন্টু 15 30, এটিও একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বাম পাশে পেয়ে গেলাম 2q সমান একটি পূর্ণ সংখ্যা, 2q সমান একটি পূর্ণ সংখ্যা।
এখন আমরা দেখব ডান পাশে পি স্কোয়ার বা কিউ এর মান পূর্ণ সংখ্যা আসে কি। এখানে কন্ডিশনে বলা হয়েছে পি কিউ অবশ্যই সহমৌলিক সংখ্যা হতে হবে। এখন আমরা পি এবং কিউ একটি সহমৌলিক সংখ্যা নিই। দেখুন 2/3 যদি ধরি, অর্থাৎ পি এর মান যদি 2 ধরি এবং নিচে যদি এখানে 3 ধরি, 2 এবং 3 অবশ্যই সহমৌলিক সংখ্যা, কারণ হচ্ছে 2কে যদি ভাঙি 1 × 2 এবং 3কে যদি ভাঙি 1 × 3, এখানে 1 ছাড়া অন্য কোনো কমন উৎপাদক নাই, সুতরাং 2, 3 একটি সহমৌলিক। তো এটিকে যদি আমরা 2 ধরি, এটিকে 3 ধরি, মান কি আসে? মান আসবে হচ্ছে 2 তার স্কোয়ার করলে হয় 4, আর কিউ তার নিচে আছে 3, কিউ এর মান 3, তাহলে 4/3কে আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে কি এটি একটি পূর্ণ সংখ্যা হবে? হবে না। 2 কিউ আমরা পেয়েছি পূর্ণ সংখ্যা, কোথায় পেলাম? এখানে আমরা, অর্থাৎ কিউ এর 1 থেকে বড় যে কোনো মান ধরলে আমরা পেয়ে গেলাম এটি একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না। ধরুন আমরা পি এর মান, পি এবং কিউ যেহেতু সমমৌলিক হতে হবে, ধরলাম একটির মান 4, একটি হচ্ছে 5, অর্থাৎ পি যদি 5 ধরি, এটি যদি 4 ধরি, এরা পরস্পর সহমৌলিক, তাহলে 5 হলে 5 স্কোয়ার করলে 25, নিচে থাকে 4, 25কে 4 দ্বারা গুণ করলে অবশ্যই কি চলে আসবে? ভগ্নাংশ বা দশমিক চলে আসবে। এখন আমরা যেখানে সহমৌলিক সংখ্যা শিখেছিলাম একটু সেখানে চলে যাই। দেখুন এখানে আমরা দেখেছিলাম 7/3 একটি সহমৌলিক সংখ্যা। এখন যদি আমরা এখানে মানটা ইনপুট করি, অর্থাৎ কিউ হিসাবে যদি আমরা ধরি, কিউ হিসাবে যদি ধরি 3, 7কে যদি পি ধরি, তাহলে দেখুন 2 × 3, অর্থাৎ এখানে থাকবে 2 × 3, কত হয়? 6। এটিকে কত ধরলাম? 3 ধরলাম। আর উপরে কত ধরেছি? উপরে ধরেছি 7, উপরে 7, নিচে 3। এখন 7কে যদি স্কোয়ার করা হয়, দেখুন পি স্কোয়ার মানে 7 স্কোয়ার, নিচে আছে 3, তাহলে 49/3, 49/3 আসে 16.333 অসীম সংখ্যা, ইনফিনিটি। আচ্ছা, এখন ধরুন p/q, এখানে অন্য একটি আমরা যেখানে সহমৌলিক শিখেছিলাম, দেখুন প্রথমে শিখেছিলাম কি 15/16 একটি সহমৌলিক। এখানে আমরা আরেকটি সহমৌলিক দিয়ে প্রমাণ করি, 15/16, অর্থাৎ 15 × 15 হয় 225 /16, এখানে মান আসে 14.0625। এটিও কি কোনো পূর্ণ সংখ্যা? আমরা বলেছি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হবে না, দশমিকও হবে না। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এটি কোনো পূর্ণ সংখ্যা নয়। তার মানে আমরা ধরেছিলাম এটি একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলে p/q আকারে লিখতে পারতাম, কিন্তু যেহেতু এটি পূর্ণ সংখ্যা নয়, আমরা বলতে পারি p² / q সমান 2q এর সমান হতে পারে না, কারণ এটি সমান এটি নয়, কারণ এটি পূর্ণ সংখ্যা, এটি পূর্ণ সংখ্যা নয়, সুতরাং সমান হতে পারে না। অতএব √2 এর মান pq আকারে কোনো সংখ্যা হতে পারবে না। অতএব √2 একটি মূলদ সংখ্যা প্রমাণিত। আবার একটু রিভাইজ করি। প্রথমে ধরেছি √2 অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয় তাহলে p/q আকারে লেখা যাবে। √2কে ওঠানোর জন্য আমরা কি করেছি? স্কোয়ার করেছি। এখানে 2 থেকে p²/q হয়ে গেল। উভয় পাশে q দ্বারা গুণ করলাম। উভয় পাশে q দ্বারা গুণ করার পরে এখানে পেলাম 2q সমান p²/q। এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, এই লাইন এখান থেকে তারপর এখানে আসছে। এখন আমরা এই পর্যায়ে এসে দেখলাম আমাদের কন্ডিশন অনুযায়ী ছিল pq স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং সহমৌলিক হতে হবে, কিউ মান 1 থেকে বড় হতে হবে। তো এখানে আমরা দুটি সহমৌলিক সংখ্যা দ্বারা উভয় পাশে মান যদি ইনপুট দিই, তাহলে 2/3 বা 4/3 বা 15/16 এভাবে ইনপুট দিলে দেখা যাচ্ছে এটি পূর্ণ সংখ্যা হয়, কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে যদি এ সমান, ধরুন আমরা ধরেছিলাম 7, কিন্তু প্রমাণ করতে পারলাম না যে সমান 7, তখন আমরা কি বলবো? এ নট ইকুয়াল টু 7। তার মানে কি একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয়। তার মানে এটি মূলদ সংখ্যা নয়, এটি নট ইকুয়াল টু মূলদ সংখ্যা। সুতরাং এটি সমান এটি লেখা যায় না। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। থ্যাংক ইউ।